আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু হতে পারে, কিন্তু বন্ধুতে কোনো তুমি বা আপনি থাকবে না, তুই করে বলতে হবে। তা আবার বলতে? আচ্ছা তুই থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর রাজ বাইরে বেরিয়ে ডাক্তারের কেবিনে চলে গেল। ডাক্তারের কেবিন থেকে বের হয়ে একজনকে ফোন করে হসপিটালে বিল পরিশোধ করার জন্য বলে দিল। তারপর আবার রাজ আরবের কাছে গেল। তারপর আরবকে বলল, কিরে, কেমন লাগছে এখন? আগে থেকে বেটার লাগছে। আচ্ছা তুই কোথায় থাকিস সেটা তো জানা হলো না। আমার থাকার কোনো জায়গা নেই। আগে তো গ্যারেজ মালিক একটা থাকার জায়গা দিয়েছিল, এখন তো আর সেটাও নেই। ও আচ্ছা, তাহলে তুই আমার সাথে চল, আমার সাথে থাকবি। আমি এই পাশেই একটা বস্তিতে থাকি, তোর যদি কোনো আপত্তি না থাকে তো যেতে পারিস। আরে না না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে চল। তারপর তারা দুজনেই চলে গেল বস্তিতে। দুজনেই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল। তারপর রাজ আরবকে বলল, আচ্ছা তুই লেখাপড়া জানিস? এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছিলাম, তারপর বাবা মা হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আর পড়াশোনা করা হয়নি। আরে মন খারাপ করিস না, আমি আছি তো। কাল আমি কলেজে ভর্তি হওয়ার জন্য যাব, তুইও আমার সাথে যাবি ভর্তি হতে। পড়াশোনা করতে যে টাকা পয়সা দরকার তা আমি কোথায় পাবো? আরে চিন্তা করিস না, আমি যে গ্যারেজ থেকে রিক্সা নিয়ে চালাই, তোকেও সেখান থেকে একটা রিক্সার ব্যবস্থা করে দেব। গ্যারেজের মহাজনটা খুব ভালো। তুই আমার অনেক বড় উপকার করলি রে দোস্ত। তোর এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধুত্বের মধ্যে কোনো ঋণ থাকে না, বুঝলি গাধা? যা এবার ঘুমিয়ে পড়, কাল সকালে আবার কলেজে যেতে হবে তো। তারপর আরব চলে গেল। পরদিন সকালে কলেজের গেট দিয়ে ঢুকতেই পরের দিন সকালে আরব আর রাজ কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজে প্রবেশ করে লাইব্রেরির দিকে হেঁটে যাচ্ছিল, তখন পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলতে শুরু করলো, দেখ দেখ রিয়া, কলেজে দুটো ক্ষেত ভর্তি হয়েছে। কি শ্রী, দেখলে গা গিন গিন করে। পোশাক আশাকে শ্রী দেখেছিস? মনে হচ্ছে নর্দমা থেকে উঠে এসেছে। ছি, একদম কলেজের পরিবেশটাই নষ্ট করে দিল ক্ষেত দুইটা। দাঁড়া, ওদের সাথে একটু মজা করে নিই। এটা বলে পেছন থেকে রিয়া তাদের ডাকতে শুরু করলো, কিন্তু ওরা সেদিকে কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো। কিন্তু বেশি দূরে যেতে পারলো না। হঠাৎ করে রিয়া তার দলবল সহ ওদের সামনে চলে আসলো, আর এসেই ঠাস করে রাজের গালে চর মারলো। তাদেরকে আরব তো ভয়ে চুপসে গেছে, কারণ রিয়া যে পরিমাণ রেগে আছে তাতে যে কেউই ভয় পাবে। ছোট লোকের বাচ্চা, তোদের এত বড় সাহস যে আমি ডাকার পরেও আমার কথা না শুনে চলে যাচ্ছিস? সরি আপু, আমরা শুনতে পাইনি। আরবের কথা শুনে রিয়া আরবকেও ঠাস করে চর মেরে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, শুনতে পাসনি না? আমার সাথে মিথ্যা বলার সাহস তোকে কে দিয়েছে? এই কলেজে এমন কেউ নেই যে আমার কথার অবাধ্য হয়, আর তোরা একে তো অবাধ্য হয়েছিস, আবার মিথ্যাও বলছিস। এর শাস্তি তো তোদের ভোগ করতেই হবে। প্লিজ আপু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে যেতে দিন প্লিজ, না হলে আমাদের দেরি হয়ে যাবে আপু। বিশালের কথা শুনে তো রিয়া এবার আরো খেপে যায়। তাই রিয়া রাজের গালে ঠাস করে আবার চর বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, তোকে একবার চর মেরেছি, তাতে তোর হয়নি, আবার আমার মুখে মুখে কথা বলছিস। তোরা দুজনেই এখন তোদের গায়ের শার্ট খুলে পুরো কলেজ খালি গায়ে হাঁটবি। প্লিজ আপু, এমনটা করবেন না আমাদের সাথে, আজকের মতো আমাদের ছেড়ে দিন, আর কখনো এমন ভুল হবে না। ওই, বেশি কথা বললে শুধু শর্ট প্যান্ট পরিয়ে পুরো কলেজে হাঁটাবো, বুঝেছিস? এবার কি করবি তা তুই ভেবে দেখ। তারপর রাজ আর আরব গায়ের শার্ট খুলে পুরো কলেজে হাঁটতে শুরু করলো। ওদের দেখে সবাই হাসাহাসি করছে। তারা পুরো কলেজ একবার হেঁটে মাথা নিচু করে চলে গেল। এরপর আরবকে ভর্তি করিয়ে ক্লাসে যাচ্ছিল, তখন পেছন থেকে স্যার ডাক দিলেন। তারা দুজনেই স্যারের কাছে চলে গেল। জি স্যার, কিছু কি বলবেন? তোমাদের সাথে আজ ওরা যা করলো, তারপরে তোমরা কিছু বললে না কেন? আমি সবটা দেখেছি, তোমরা এর প্রতিবাদ করলে না কেন? আমাদের মতো রাস্তার ছেলেরা কি করেই বা প্রতিবাদ করবে স্যার? ওরা কত বড় লোক, কত ক্ষমতা ওদের। ওদের সাথে ঝামেলা করলে এতে আমাদের উপর ওদের অত্যাচার আরো বেড়ে যাবে, তাই কিছু বলতে পারি না। কিন্তু তাই বলে এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করবে? কি আর করবো স্যার, এছাড়া যে কিছুই করার নেই, কারণ তা না হলে আমাদের সব স্বপ্নগুলো মাটির সাথে মিশে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, কেমন? এটা বলেই স্যার চলে গেল। তারাও সেখান থেকে ক্লাসে চলে গেল, কিন্তু ক্লাসে কোনো বেঞ্চ খালি নেই। শুধু পেছনে একটা বেঞ্চ আর সামনে একটা বেঞ্চ খালি আছে।
ওরা আর কিছু না ভেবে সামনে বেঞ্চে বসে পড়ল। কিন্তু সেটা যে তাদের কত বড় ভুল ছিল তা কিছুক্ষণ পরে বুঝতে পারলো। ক্লাসরুমে তারা ক্লাস করছিল, তখন দেখলো রিয়া আর ওর বান্ধবীরা ক্লাসে প্রবেশ করলো। কিন্তু রিয়া কেমন করে যেন ওর রাজের দিকে রাগে চোখে তাকিয়ে আছে। ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু কিছু না বলে গিয়ে পেছনের বেঞ্চে বসে পড়লো। ক্লাস শেষ হতেই রিয়া তার বান্ধবীদের নিয়ে রাজ আর আরবের সামনে চলে এলো। দুজনের জামার কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে গেল। কুত্তার বাচ্চা, তোদের সাহস তো কম না। তোদের সাহস কি করে হয় সামনের বেঞ্চে বসা? আপু, আমরা তো বেঞ্চ খালি আছে বলে বসেছিলাম। রাজ কথা বলায় রিয়া রাজকে ঠাস করে চড় মারলো। জানোয়ারের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? তোকে তো আজ আমি। রিয়া, এইসব কি হচ্ছে এখানে? ওরা কি করেছে? তুমি মারছো কেন ওদের? এই জানোয়ারের বাচ্চাদের সাহস কি করে হয় সামনের বেঞ্চে বসা? রিয়ার কথা শুনে স্যার রিয়ার গালে ঠাস করে চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, বেয়াদব মেয়ে, শিক্ষকের সাথে কি করে কথা বলতে হয় তাও জানো না? যাও এখান থেকে। রিয়ার আগে পুষতে পুষতে চলে গেল। আর যাবার সময় রাজ আর আরবের দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল। তোমাদেরকে কি আর বলবো, যাও তোমরা। তবে রাজ, তুমি আমার সাথে আজকে দেখা করেছো একবার। ওকে স্যার, ঠিক আছে। তারপর তারা দুজনেই বস্তিতে চলে গেল। আরব বলল, এই মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে কলেজের ওই মেয়েটা। ও, আমি যতদূর জানি ওর বাবা আমাদের এই এলাকার ওসি। ওর বাবা ওসি বলে মেয়েটা অনেক খারাপ কাজও করে বেড়ায়। শুনেছি মেয়েটা নাকি ড্রাগসের বিজনেসও করে। কি বলছিস তো এইসব? আমি যেটা জানি তাই বললাম। আর ওদের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবি। এরপর তারা দুজনেই ফ্রেশ হয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। রাজ ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা ফোন করেছে। ফোন রিসিভ করে রাজ হ্যালো বলতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। রাজ বুঝতে পারলো তার মা তার জন্য কান্না করছে। আসলে সন্তান যতই খারাপ হোক না কেন, মা কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারে না। মা, তুমি কাঁদছো? কেঁদো না মা। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় মা। তুমি জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা। তোমরা কেমন আছো? বাবা কেমন আছে? আমরা ভালো আছি। তোর বাবাও ভালো আছে। তুই ফিরে আয় বাবা। তোকে ছাড়া বাড়িতে কেমন যেন খালি খালি লাগে। আমিও তো চাই মা তোমাদের কাছে ফিরে আসতে, কিন্তু আমি যে তা পারবো না। আমাকে যে বাবার কথা রাখতেই হবে মা। তা না হলে যে আমি বাবার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঠিক আছে বাবা, তুই ভালো থাকিস আর শরীরের যত্ন নিস। মা। তারপর ফোন কেটে দিয়ে আরবকে ঘুম থেকে জাগিয়ে বাইরে বেরিয়ে পড়লো গ্যারেজের উদ্দেশ্যে। সেখানে গিয়ে গ্যারেজের মালিকের সাথে কথা বলে আরবের জন্য রিক্সার ব্যবস্থা করে দিল। তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার বস্তিতে ফিরে এলো। আর ওদিকে জান, কি করো তুমি? এই তো জানো, বাসায় বসে বসে তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা, তাই নাকি? তা খেয়েছো? তুমি খেয়েছো? হুম। এভাবে আরো কিছু সময় কথা বলে ফোন রেখে দিল রিয়া। রিয়ার এমন আরো 2 থেকে 3 জন বিএফ আছে, কিন্তু তা ওর বিএফরা কেউই জানে না, কারণ রিয়া ওদের কাউকে জানতেই দেয়নি। পরের দিন সকালবেলা কলেজে যেতে। পরের দিন রাজের থেকে আরব একটু আগেই কলেজে গেছে। রাজ কলেজে গিয়ে দেখতে পেল রিয়া আর তার বান্ধবীরা মিলে আরবের সাথে কি নিয়ে যেন কথা বলছে। রাজ একটু সামনে এগিয়ে গেল। রিয়া রাজকে রেখে বলল, ওই খ্যাত, এদিকে আয়। রাজ ধীর পায়ে ওদের কাছে চলে গেল। তারপর, এই শুন, আজকে তোরা দুজনে এই কলেজের যে কোনো দুটি মেয়েকে কিস করবি। রাজ আর আরব তো রিয়ার কথা শুনে চোখ বড় বড় করে রিয়ার দিকে তাকিয়ে রইল। আর রিয়ার বান্ধবীরা তো রিয়ার কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ, কিরে ওই কুত্তার বাচ্চা, কথা শুনতে পাসনি? কি বলেছি আমি? আমার কথা না শুনলে আজ তোদের এমন অবস্থা করব ভাবতেও পারবি না। ও বুঝতে পেরেছে এভাবে হবে না। ওই হিয়া, ধর তো দুটাকে। এটা বলে ওরা দুজনই ওদের দিকে এগোতে লাগলো। সাথে সাথে রাজ রিয়াকে আর আরব হিয়াকে ধরে ওদের ঠোঁটে কিস করতে লাগলো। রিয়া আর হিয়া ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল ওদের দুজনকে। হিয়া তো কেঁদে দিয়েছে, আর রিয়া রাগে রাজের কলার চেপে ধরলো। কুত্তার বাচ্চা ছোট লোক, তোর এত বড় সাহস যে তুই আমাকে কিস করিস? তোকে তো আজ আমি। আরে আপনিই তো বললেন কলেজের যে কোনো মেয়েকে কিস করতে। তাই বলে তুই আমাকে? কেন, আপনি মেয়ে না? না আপনার কোনো সমস্যা আছে? রাজের এমন কথা শুনে রিয়া আরো রেগে বলল,
তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। এই বলে রিয়া তার বান্ধবীদের নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। রাজ আর আরব দুজনে ক্লাস করছিল। এমন সময় কিছু গাড়ি কলেজের ভিতরে প্রবেশ করলো। গাড়িগুলো কলেজের গেট পেরিয়ে মাঠে এসে থামলো। প্রায় 50টা গাড়ি। হঠাৎ একটা ছেলে ক্লাসে ঢুকে রাজের কলার ধরে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে গেল। রাজ কিছু বলল না। ছেলেটা রাজকে নিয়ে রিয়ার পায়ের কাছে ধাক্কা দিয়ে ফেলে দিল। রিয়া রাজের বুকের ওপর পাড়া দিয়ে ধরেছে, এত জোরেই ধরেছে যে রাজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোর বাচ্চা তো এত বড় সাহস যে তুই আমার শরীরে টাচ করিস, আজ আমার মুখের উপর কথা বলিস। আজ তোকে বোঝাবো এই রিয়ার মুখের উপর কথা বলার পরিণাম। এটা বলে রাজকে মাঠ থেকে তুললো। তারপর বলল, এই, ওকে কলেজের এই ল্যাম্প পোস্টের সাথে বেঁধে পিটাতে হবে। ততক্ষণ পর্যন্ত পিটাবি যতক্ষণ না ও চিৎকার করবে। ওকে ম্যাম। এরপর যখনই রাজকে বাধা দিতে যাবে তখনই আরব দৌড়ে এসে রিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ আপু, ওকে ছেড়ে দিন। অপরাধ তো আমিও করেছি, আপনি আমাকে মারেন, তবু ওকে ছেড়ে দিন। ও, তুই তো দেখছি খুবই মহৎ বন্ধুর জন্য মার খেতেও প্রস্তুত। ঠিক আছে, তোর ইচ্ছেটাই পূরণ করি। না আরব না, তুই এমনটা করবি না। আমায় তুই মাফ করে দিস দোস্ত, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। রিয়া রাজকে উদ্দেশ্য করে বলল, এখন তোর বন্ধুকে মারবো। তোকে মারলে তুই যতটা কষ্ট পেতি তার থেকে তোর বন্ধুকে মারলে তার থেকে বেশি কষ্ট পাবি। আমি তো এটাই চাচ্ছিলাম যে তুই কষ্ট পা। না, তুই আমায় মার। এটা বলে রাজ ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্লিজ দোস্ত, তুই সরে যা। তোকে আমার বন্ধুত্বের কসম, তুই আর এক পাও এগোবি না। আরব সাথে সাথে থেমে গেল। রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কিরে জানোয়ারের বাচ্চা, মার আমায়। এটা বলার সাথে সাথে রিয়ার সাথে আসা ছেলেগুলো রাজকে মারতে শুরু করলো। এতটাই মেরেছে যে রাজ উঠে দাঁড়াতে পারছে না। আরব রাজকে ধরে হাসপাতালে নিয়ে গেল। সুস্থ হতে রাজের প্রায় 1 সপ্তাহ লেগে গেল। এই 1 সপ্তাহ আরব রাজের সাথেই ছিল। আসলে ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। 1 সপ্তাহ পর আজ আবার বস্তিতে ফিরে এলো তারা। পরের দিন সকালে আবারও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকালবেলা কলেজে যেতেই রাজ দেখতে পেল কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, বাজেভাবে কথা বলছে। রাজ এসব দেখে সেখানে চলে গেল। কিরে ভাই, কি হচ্ছে এসব এখানে? কে রে তুই? এখানে যাই হোক না কেন, তাতে তোর সমস্যা কোথায়? না মানে কেউ যদি আমার সামনে বিপদে পড়ে তাহলে আমি তাকে সাহায্য না করে থাকতে পারি না। আর সেখানে যদি মেয়ে মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। ওই বেটা, ভাবনিস হ্যাঁ আমাদের সাথে? দাঁড়া, তোর ভাব নেওয়া বের করছি। এটা বলে রাজকে একজন মারতে আসবে, অমনি রাজ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। ছেলেটির সাথে সাথে নাক চেপে ধরে বসে পড়ল। এটা দেখে অন্য সবাই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। মেয়েটি বলল, ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জানোয়ারগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। আরে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও, ক্লাসে যাও। রাজ সেখান থেকে সোজা ক্লাসে চলে গেল। ক্লাসে এসে প্রতিদিনের ন্যায় পেছনে বেঞ্চে বসে পড়ল। হঠাৎ করে রিয়ার চোখে পড়লো রাজ আর আরবের দিকে। রিয়া তো ওদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইয়া দেখ দেখ, খ্যাত দুটো আবার এসেছে। সেদিন এত মারলাম তারপরেও বেহার মতো আবার এসেছে। কি চিজ রে দুটো মাইরি। রিয়া, বাদ দে না এসব, ওদেরকে ওদের মতোই থাকতে দে না। হিয়ার কথা শুনে রিয়া হিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে? মানে কি বলতে চাইছিস তুই? আমার আবার কি হবে? না মানে তোর কথায় আমার কেমন যেন মনে হচ্ছে তুই ওই আবাল দুটোর প্রতি মায়ায় জড়িয়ে যাচ্ছিস। সে তুই যা ভাবার ভাবতে পারিস। আচ্ছা বাদ দে এসব, চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। তারপর ওরা দুজনে চলে গেল। আরব রাজকে বলতে লাগলো, কি রে, হিয়ার আবার কি হলো? ও কেমন যেন বিহেভ করছিল, কি হলো ওটা তো? জানি না, বাদ দে তো ওদের কথা। ওদের কথা শুনলেও আমার শরীরে আগুন জ্বলে ওঠে, ভালো লাগে না ওদের কথা শুনতে। সেদিনের মতো ক্লাস শেষ করে বসে চলে গেল তারা। বিকেলে দুজনেই গ্যারেজে গিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল। আরব চলে গেল একদিকে আর রাজ অন্যদিকে। রাজ এক জায়গায় রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে ভাড়ার জন্য। হঠাৎ কেউ একজন মেয়েলি কণ্ঠে পেছন থেকে বলে উঠলো, এই রিক্সা যাবে? রাজ পেছনে ঘুরতেই তো 1000 ভোল্টের শক খেলো, কারণ রাজের সামনে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া রাজকে দেখেই বলতে লাগলো, ওহো, তাহলে তুই রিকশাও চালাস?
আমি আগেই জানতাম তুই একটা ছোট লোক, আর এখন তো দেখছি তোর কোনো খুল কিনারাই নেই। ছি ছি, একটা রিক্সাওয়ালা আমার সাথে একই কলেজে আবার একই ক্লাসে পড়ে, কে যে এমন ছেলেদের কলেজে ভর্তি করায় কে জানে। রাজ রিয়ার কথা শুনে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। রিয়া এসব বলে চলে গেল। রাজের মনটা খুবই খারাপ হয়ে গেল, তাই বসে চলে এলো, এসে শুয়ে পড়লো। কিন্তু আরব এখনো আসেনি। রাজের ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। ফ্রেশ হয়ে একজনকে ফোন দিল সে, কিছু কথা বলে ফোনটা রেখে দিল। ফোন রেখে সামনে তাকাতেই দেখে আরব তার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে রাজের বুকটা মোচড় দিয়ে উঠলো। ও আবার কিছু জেনে গেল না তো? হঠাৎ আরব বলে উঠলো, কিরে তুই কখন আসলি? এই তো অনেক আগেই, ভালো লাগছিল না তাই। কেন, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আরে না। তাহলে কি হয়েছে? তারপর রাজ আরবকে রিয়া যা যা বলেছে সবকিছু বলল। কবে যে এমন অবহেলা থেকে, ধনীদের অত্যাচার থেকে মুক্তি পাবো কে জানে। আচ্ছা চল কিছু খেয়ে নেই। তারা দুজন একসাথে খাবার খেয়ে কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা রাজের কাজ থাকার কারণে একটু দেরি করেই কলেজে গেল সে। সকালবেলা রাজ কলেজে গিয়ে দেখতে পেল কিছু ছেলেরা মিলে একজন বৃদ্ধ লোককে মারছে, কিন্তু কেউ কিছুই বলছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। এসব দেখে রাজের মাথায় রক্ত উঠে গেল। রাজ সেখানে চলে গেল। একটা ছেলে লোকটাকে জোরে ধাক্কা মারল। লোকটা রাজের গায়ের উপরে এসে পড়ল। রাজ লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছে? আপনাকে ওরা মারছে কেন? কি বলবো বাবা, আমার মেয়েটা এই কলেজে পড়তো, ওদের সাথেই থাকতো, আমার একমাত্র মেয়ে বাবা। ওকে খুঁজে পাচ্ছি না, আজ প্রায় 1 মাস হয়ে গেল। ওদের কাছে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ওরা কিছুই বলেনি বাবা। আর আজ যখন জিজ্ঞেস করতে আসলাম তখন ওরা আমাকে মারতে শুরু করলো। বুঝতে পেরেছি চাচা, আপনি এক কাজ করুন, আপনার বাড়ির ঠিকানা দিয়ে যান আমাকে, আমি আপনার মেয়েকে খুঁজে এনে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে বাবা। তারপর লোকটা তার বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। রাজ ছেলেগুলোর দিকে একবার ভালো করে তাকিয়ে ক্লাসের দিকে চলে গেল। তখন হিয়া রাজের সামনে এসে দাঁড়ালো। রাজ, তোমার বন্ধু আরব কোথায়? কেন, তুমি আরবের খবর দিয়ে কি করবে? ওকে তোমার কি প্রয়োজন? অপমান করবে আবার? হ্যাঁ, তোমাদের তো এটাই কাজ। আমাদের মতো মানুষের সাথে খারাপ আচরণ করা ছাড়া তোমরা কি বা পারো? তুমি আমায় ভুল বুঝছো রাজ। আমি ভূত? হ্যাঁ, ভুল তো আমি এতদিন ভেবে এসেছি। এতদিন আমি ভাবতাম মানুষ মানুষের জন্য একে অপরের সুখ দুঃখের সাথী হয়, কিন্তু তোমরা আমার সেই ধারণাটা ভেঙে দিয়েছো, আমার সেই ভুলটা ভেঙে দিয়েছো। রাজ, তুমি বুঝতে পারছো না, কেন জানি না ওর মুখটাই সবসময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। একটা মুহূর্ত ওকে ছাড়া ভাবতে পারি না। হয়তো ভালোবেসে ফেলেছে ও। হিয়া আর কিছু বলতে পারলো না। তার আগেই রাজ হিয়ার গালে কষে চর বসিয়ে দিল। হিয়া তো চর খেয়ে রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বলতে লাগলো, ভালোবাসো তাই না? ভালোবাসার মানে বোঝো? হ্যাঁ, এই তুমি তো প্রথম দিন আমাদের দুজনকে খ্যাত, ছোট লোক এসব বলে গালি দিতে। তোমার বান্ধবী রিয়ার সাথে মিলে আমাদের উপর কত অত্যাচার করলে, আর এখন বলছো ভালোবাসো? হাউ ফানি। আমি সবকিছুর জন্য তোমার কাছে মাপ চাইছি রাজ, প্লিজ তবুও বিশ্বাস করো, আমি সত্যি ওকে খুব ভালোবাসি। চুপ করো, বন্ধ করো তোমার এসব ন্যাকামি নাটক। আমার ক্লাস আছে, সরো আমার সামনে থেকে। এই বলে রাজ সেখান থেকে চলে এলো। আর হিয়া সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎ রিয়া সেখানে এসে হিয়াকে বলতে লাগলো, ছি 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 ছি, হিয়া, শেষ পর্যন্ত তুই ওই ছোট লোকটার প্রেমে পড়লি, ওকে ভালোবাসতে শুরু করলি। আমি তো আর তোর মতো না যে 3-4টার সাথে সম্পর্ক রাখবো। আমি ওকে ভালোবাসি, আর ওকে নিয়ে বাকিটা জীবন চলবো ভেবেছি। খুব ভালো, শেষ পর্যন্ত একটা নিচু জাতের ছোট। রিয়া আর কিছু বলার আগেই হিয়া রিয়ার গালে চর বসিয়ে দেয় আর বলতে লাগে, তুই ভালোবাসার কি বুঝবি? তোর তো একটা দিয়ে হয় না, তাই তো 3-4টার সাথে সম্পর্ক করিস। কিন্তু মনে রাখিস, এমন একদিন আসবে যেদিন তুই একটু ভালোবাসার ভিক্ষা চাইবি, কিন্তু পাবি না। সেদিন তুই বুঝতে পারবি যে ভালোবাসা কি। হিয়া, তুই যাই বলিস না কেন, শরটা মেরে তুই ঠিক করলি না রে। এর জন্য তোকে অনেক মূল্য দিতে হবে। তুই যা পারিস কর গিয়ে, আমাকে ভয় দেখাতে আসিস না। হিয়া সেখান থেকে চলে গেল। রিয়া শুধু রাগে কটমট করছে আর মনে মনে বলছে, হিয়া, তুই আমার ছোটবেলার বান্ধবী হয়েও আজ এই 2 দিনের
ছেলে একটা ছোট লোকের জন্য আমার গায়ে হাত তুললি। ঠিক আছে, তাহলে তুই এখনো আমায় চিনিস না হিয়া। আগে তোর ব্যবস্থা করব, তারপর ওই ছোট লোক দুটার। অপেক্ষায় থাক হিয়া, অপেক্ষায় থাক। রাত 12টার পর ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন একটা জঙ্গলে একটা ছোট্ট কুটিরের মধ্যে সকালে সেই ছেলেগুলোকে বেঁধে রাখা হয়েছে। ছেলেগুলো ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাজ ধীরে ধীরে কুটিরের ভেতরে প্রবেশ করলো। ছেলেগুলো রাজকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। একটা ছেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি? হ্যাঁ আমি। কুত্তার বাচ্চা চেয়েছিলাম এইসব রাস্তা ছেড়ে দিব, কিন্তু তোদের মতো কিছু মানুষরূপী পশুর কারণে সেটা আর হবে না। এবার বল, ওই বৃদ্ধ লোকটার মেয়ে কোথায়? আমরা কিছু জানি না, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হাসালি তোরা আমায়। আমি কি তোদেরকে এখানে মজা করার জন্য ধরে এনেছি যে বললি আর অমনি ছেড়ে দিলাম? এখনো ভালোই ভালোই বলছি, বল মেয়েটা কোথায়? ছেলেটা রাজকে জোর গলায় বলল, বলছি না জানি না, তারপর বারবার কেন জিজ্ঞাসা করছিস? আমাদেরকে ছেড়ে দে, নইলে কিন্তু ভালো হবে না। আমার বাবা কিন্তু মন্ত্রী, আমার কিছু হয়ে গেলে তুই বাঁচতে পারবি না। তুই জঙ্গলে সিংহকে ভয় দেখাচ্ছিস? তোর বাপ যেই হোক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ভালোই ভালোই বলছি, বলে দে মেয়েটা কোথায়। বলবো না, তোর যা করার করে নে। ছেলেটার কথা শুনে রাজের মধ্যে রক্ত উঠে গেল। রাজ শিমুলকে ডাক দিল। শিমুল রাজের ডাক শুনে রাজের সামনে আসলো। তারপর, হ্যাঁ ভাই বলো, কিছু করতে হবে কি? ওদের মুখ থেকে সত্যি কথা বের করার চেষ্টা কর। কোথায় রেখেছে মেয়েটাকে? আরে তুই একটা মেয়ের খোঁজ নিয়ে কি করবি? আর অনেক মেয়ে আছে, তুই কাউকেই বাঁচাতে পারবি না, কাউকে না। আরো অনেক মেয়ে আছে মানে? কি বলতে চাইছিস তুই? ছেলেটা রাজের কথায় মুচকে হাসলো। তারপর বলল, আরো অনেক মেয়েকে আমরা আমাদের জালে ফাঁসিয়ে অন্য দেশে পাচার করেছি, এতে আমরা অনেক টাকা পাই। এই তো লজ্জা করে না? নিজের দেশের মেয়েদের টাকার বিনিময়ে অন্য দেশে বিক্রি করে দিস। লজ্জা সেটা তো আমাদের থাকতে নেই, আমাদের শুধু টাকা চাই, শুধু টাকা। হা হা হা। ছেলেটার কথা শুনে রাগে ক্ষোভে রাজ ছেলেটার বুকে বরাবর একটা লাথি মারল। ছেলেটা অনেক দূরে ছিটকে পড়ল। শিমুল, ওদের এমন টর্চার করবি যাতে মুখ খুলতে বাধ্য হয়? আমার মনে হচ্ছে ওরা শুধু চুনপটি। নিশ্চয়ই এর পিছনে অন্য কারোর হাত আছে। হয়তো এদের অনেক বড় র্যাকেট আছে, যা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এমন অবস্থা করবি যাতে ওরা মুখ খুলতে বাধ্য হয়। ওকে ভাই, আমি দেখছি, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে ঠিক আছে। রাজ সেখান থেকে চলে গেল। পরের দিন কলেজে গিয়ে দেখতে পেলো হিয়া বসে আছে বট গাছের নিচে। রাজ হিয়ার কাছে গেল। হিয়া রাজকে দেখে একটু অবাকই হলো। রাজ হিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো যে? তাও আবার একা একা? তোমার বান্ধবী কোথায়? ওর কথা আর বলো না আমায়। ও একটা খারাপ মেয়ে। এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না, তাই সব সম্পর্ক শেষ করে দিয়েছে ওর সাথে। ও ভালো করেছো, চলো ক্লাসে যাই। চলো। কিন্তু কিন্তু কি? আরাপ কোথায়? ওকে তো দেখছি না। আমি এখানে। তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। আর এসে তোদের কথা শুনছিলাম। তবে হিয়া কাজটা ঠিক করেছে, রিয়ার সাথে সম্পর্ক শেষ করে। চল ক্লাসে যাই। এরপর তারা তিনজনই ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে হিয়া আর আরব পুরো ক্লাস দুজন দুজনের দিকে তাকিয়েছিল। সেদিনের মতো ক্লাস শেষ করে তারা যে যার গন্তব্যে চলে গেল। আরব রাজকে বলল, দোস্ত তুই যা, আমি একটু পরে আসছি। তুই আবার কোথায় যাবি? এই একটু কাজ আছে, কাজটা শেষ হলে চলে আসবো। ওকে। রাজ সেখান থেকে চলে এলো বস্তিতে। আর অন্যদিকে আরব জিহানের গলা চেপে ধরল আর বলতে লাগলো, ওই শুয়োরের বাচ্চা, তোদের সবাইকে আমি টাকা দিয়ে পুষে রেখেছি কি এজন্য? হ্যাঁ, তোরা থাকতে ওদেরকে কিভাবে কিডন্যাপ করে নিয়ে গেল? হ্যাঁ। জিহান কিছু বলতে পারছে না, তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আরব জিহানের গলা ছেড়ে দিতেই জিহান কাশতে শুরু করলো। তারপর বলতে লাগলো, ভাই বিশ্বাস করুন, ওদেরকে তুলে নিয়ে গেছে তা আমরা জানতাম না। ওদেরকে বাইরে থেকে কিডন্যাপ করা হয়েছে, তাই আমরা কিছু করতে পারিনি ভাই। আমাদের মাফ করে দিন। দুদিনের মধ্যে আমি ওদের লাশ চাই। জি হ্যাঁ, লাশ। তা না হলে আমি তোদের একটা একটা করে খুন করে ফেলবো। ওরা আমার ব্যাপারে মুখ খোলার আগে ওদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে দে। ওকে ভাই, ঠিক আছে, আমি দেখছি। এরপর আরব সেখান থেকে চলে গেল বস্তিতে। রাজ আরবকে দেখে একটু অবাকই হলো, কারণ আরবকে কেমন যেন একটু বিচলিত দেখা যাচ্ছে। তাই রাজ আরবকে বলল, কি রে, কোথায় ছিলি তুই? আর তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর?
তা কিছু হয়নি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। তারপর ফ্রেশ হয়ে এসে দুজনে একসঙ্গে খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা টিভিতে নিউজ দেখাচ্ছে আনুমানিক আজ রাত 12:30টার দিকে মন্ত্রী আশরাফ খুন হয়। কে বা কারা খুন করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে রিয়া তার অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছে। ছেলেটার নাম বিধান। দুজন দুজনের একদম কাছে বসে আছে। আর দুর্ভাগ্যবশত সেখানে থাকে রাকিব যাচ্ছিল। রাকিবের এসব দেখে তো মাথায় রাগ উঠে গেল। কি ভাবছেন রাকিব এখানে গিয়ে রিয়ার সাথে সম্পর্ক নষ্ট করবে? না, রাকিবের মানে তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎ রাকিব দেখতে পেল তারই বন্ধু বিশাল দূরে দাঁড়িয়ে রিয়া আর বিধানের কর্মকাণ্ড দেখছে আর রাগে কটমট করছে। রাকিব বুঝতে পারে যে তার মানে বিশালের সাথেও রিয়ার কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। তাই রাকিব বিশালের কাছে গিয়ে বিশালকে টেনে এক পাশে নিয়ে আসে। বিশাল তো রাকিবকে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, রাকিব দোস্ত তুই? আমি ছেড়ে দে দোস্ত, ওকে আমি আজ খুন করব। মানে কেন খুন করবি ওকে? কি ক্ষতি করেছে ও তোর? ও আমার মন নিয়ে খেলেছে, এর ফল তো ওকে ভোগ করতেই হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এর ফল ওকে ভোগ করতেই হবে। ও আমার সাথেও ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, কিন্তু ও জানে না যে ও কত বড় ভুল করেছে। এখানে দাঁড়া, আমাদের এই সাথে ওই ছেলেটাকেও সঙ্গী করতে হবে, না হলে ওর জীবনটাও শেষ করে দেবে। কিছুক্ষণ পর রিয়া চলে গেল। রিয়া যেতেই ওরা দুজনে বিধানের কাছে গেল আর সবকিছু খুলে বলল। সব শুনে তো বিধানের মাথা পুরোই গরম হয়ে যায়। বিধান পারলে তো রিয়াকে এখনই মেরে ফেলে, কিন্তু রাকিব বিধানকে বাধা দিল। শোনো বিধান, ও আমাদের 3 জনের সাথে ভালোবাসা নিয়ে খেলা করেছে, তাই এর হিসাব আমরা 3 জন ওর কাছ থেকে সুদে আসলে উসুল করব। হ্যাঁ ঠিক বলেছো তুমি, ওর এমন অবস্থা করব বেঁচে থাকতে ওর ঘৃণা হবে। ওকে এখন চলো এখান থেকে। এরপর ওরা তিনজন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আড়াল থেকে কেউ একজন ওদের সব কথা শুনে ফেলে। তারপর একটা মুচকি হাসি দিয়ে কাউকে ফোন করে 3 জনের ওপরেই নজর রাখতে বলে। রিয়া বিকেলে তার রুমের ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছে। এটা তার অনেক দিনের অভ্যাস। চা খাচ্ছে রিয়া, হঠাৎ করে তার ফোনের রিংটোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো বিশাল ফোন করেছে। রিয়া একটা মুচকি হাসি দিল, তারপর ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে আহ্লাদি সুরে বলল, হ্যাঁ বাবু বলো, আমার বাবুটা বুঝি আমাকে খুব মিস করছে? হ্যাঁ জান, খুব মিস করছি তোমায়। চলে আসো না জান, আজ না আমাদের বাড়িতে কেউ নেই, প্লিজ চলে এসো না প্লিজ। আরে কি বলছো তুমি? তোমার বাড়িতে আমি কিভাবে যাব? তুমি যদি না আসো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। রিয়া বিশালের কথা শুনে থতমত খেয়ে যায়, কারণ রিয়া তো জানে বিশাল যে কথাটা বলছে তা সত্যি, যে রিয়া বিশালকে কেন কাউকেই ভালোবাসে না, শুধু টাইম পাস। কিন্তু যদি আজকে না যায় তাহলে বিশাল হাতছাড়া হয়ে যাবে। তাই রিয়া সিদ্ধান্ত নেয় সে যাবে। আচ্ছা ঠিক আছে আমি আসবো, কিন্তু আমি বেশি সময় থাকতে পারবো না। রিয়ার কথায় বিশাল মনে মনে বলে, আমারও বেশি সময় লাগবে না বেঈমান। হঠাৎ রিয়ার কথায় ধ্যান ভেঙে যায় বিশালের। কি হলো, কথা বলছো না কেন? আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা জিনিস চাইবো তোমার কাছে। আমার কাছে আবার কি চাইবে তুমি? তোমাকে না কালো শাড়িতে খুব সুন্দর লাগে, প্লিজ একটা কালো শাড়ি পরে এসো জান। আচ্ছা ঠিক আছে। এই বলে রিয়া ফোন কেটে দেয়, আর ওদিকে বিশাল একটা শয়তানি হাসি দেয়। তারপর রাকিব আর বিধানকে ফোন করে আসতে বলে দেয়। এদিকে ভাই ওরা 3 জন মনে হয় রিয়া ভাবির কোনো ক্ষতি করবে, তাই আজ বিশাল তার বাড়িতে রিয়া ভাবিকে দেখেছে। তুই ওদের উপর নজর রাখ, আমি আসছি। ওকে ভাই ঠিক আছে। রিয়া বিশালদের বাড়িতে এসে দরজার সামনে দাঁড়ালো, আর কলিং বেল বাজাতেই বিশাল এসে দরজা খুলে দিল। রিয়া ভেতরে ঢুকে দেখে বাড়িটা একদমই ফাঁকা, কেউ নেই। বিশাল দরজা খুলে সোজা রুমে চলে গেল। রিয়াও পেছন পেছন তার রুমে চলে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে রুমটা পুরো অন্ধকার। রিয়া বিশালকে ডাকতে থাকে, বিশাল, এই বিশাল, কোথায় তুমি? এই দেখো, আমার কিন্তু এসব মজা একদম ভালো লাগছে না, আমি চলে যাব কিন্তু। বলে রিয়া দরজার দিকে পা বাড়ায়। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। রিয়ার মনে এবার ভয় ঢুকে যায়। যতই জেদি আর সাহসী হোক না কেন, মেয়ে তো, এমন অবস্থায় ভয় তো লাগবেই। দেখো বিশাল, মজা করো না, আমার কিন্তু ভয় করছে। তাই নাকি? তোমার আবার ভয় আছে? মজার ব্যাপার। বলে বিশাল হাসতে থাকে। মানে কি বলতে চাচ্ছ তুমি? হঠাৎ রুমের লাইট জ্বলে উঠল।
রিয়া যেন প্রাণ ফিরে পেল। কিন্তু সামনে তাকাতেই যা দেখলো তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রিয়া দেখে তার সামনে রাকিব, বিধান আর বিশাল দাঁড়িয়ে আছে, আর রাগে তাদের চোখ লাল হয়ে আছে। রিয়া ওদের দেখেই বুঝতে পারে যে তার কপালে খারাপ আছে। তোমরা? হ্যাঁ, আমরা। কেন, কি মনে করেছিলে তুমি আমাদের নিয়ে খেলবে আর আমরা জানতেও পারবো না? আজ আমাদের সাথে করা অভিনয়ের প্রতিশোধ নেব আমরা। আজ তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। দেখো, আমার সাথে এমন কিছু করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাদের বিপদ হবে। তোমরা কিন্তু আমাকে এখনো চেনো না, তাই বলছি আমাকে যেতে দাও। এই বিশাল, ধর তো শালিরে। ছেলেদের সাথে ভালোবাসা নিয়ে খেলা করার মজা আজ ওকে বোঝাবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দেখবো আজ কি করে ও আমাদের হাত থেকে রক্ষা পায়। শালি, তোকে তো আজ। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এই বলে বিশাল রিয়ার শাড়ির আঁচল ধরে টান দেয়। যতই ক্ষমতা থাক, কিন্তু তারপরেও রিয়া আজ খুবই অসহায়। কারণ যতই ক্ষমতা থাকুক না কেন, নারীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত। আর সেটাই যদি হারিয়ে যায়, তাহলে তো হাজারো ক্ষমতা, ধন, সম্পদ দিয়ে ফিরিয়ে আনা যায় না। রিয়া কি করবে বুঝে উঠতে পারছে না। কারণ একটা মেয়ে 3টা ছেলের সাথে কোনোভাবে শক্তিতে পেরে ওঠা সম্ভব না। কিভাবে বাঁচবে আজ রিয়া? কে বাঁচাবে তাকে? বিশাল শাড়ির আঁচল ধরে টান দিলে রিয়া শাড়ির আঁচল ধরে রাখে। প্লিজ বিশাল, আমাকে ছেড়ে দাও। আমার এত বড় সর্বনাশ করো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। না না, সেটা তো হতে পারে না। তোর কৃতকর্মের ফল তুই যে তোকে ভোগ করতেই হবে। বলেই বিশাল রিয়ার গালে চর বসিয়ে দেয়। চরটা এত জোরেই মেরেছে যে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রিয়া উঠে দাঁড়াতেই বিশাল আবারও চর মারে। এবারে রিয়া চরের তাল সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যায়। রাকিব আর বিধান গিয়ে রিয়ার 2 হাত চেপে ধরে। বিশাল রিয়ার দিকে এগোতে থাকে। না, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। হঠাৎ দরজা ভাঙার আওয়াজ শুনতে পেল সবাই, আর তাই রিয়াকে সবাই ছেড়ে দিয়ে কে দরজা ভাঙলো সেটা দেখার জন্য পেছনে ঘুরে। আর রিয়া তড়িঘড়ি করে উঠে বসে। রিয়াও সামনের দিকে তাকিয়ে হাজার ভোল্টের শক খেলো। রিয়া ভাবতেও পারছে না যে এখানে কিভাবে এলো। রিয়া এত অবাক হওয়ার কারণ হচ্ছে তাদের সামনে রাজ দাঁড়িয়ে আছে, আর তার পাশে শিমুল এবং রাজের লোকজনও আছে। রাজ বলতে শুরু করে, তোদের লজ্জা করে না? কাপুরুষের মতো 3 জন মিলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছিস। যদি পুরুষ হয়ে থাকিস তাহলে পারলে আমার সাথে লড়াই কর। ওই বেটা, কে রে তুই? হ্যাঁ, কে রে তুই? তোর সাহস কি করে হলো এখানে আসার? তুই আমাদের এখনো চিনিস না। কারা তোরা? আর আমার কাউকে চিনতে হয় না, কারণ আমি যেখানে যাই সেখানকার মানুষই আমাকে চিনে নেয়, কারণ সেই জায়গাটাই আমার হয়ে যায়। তাই বলছি, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই, তোরা ওর সাথে শুধু শুধু পেঁচাল পারিস কেন? ধর ওকে, শালা অতিরিক্ত কথা বলে। হ্যাঁ, দর শালারে। বলেই যেই না রাজকে মারতে যাবে, অমনি রাজ ওদের 3 জনকে মেরে আধমরা করে ফেলেছে। এরপর রাজ রিয়ার কাছে গিয়ে রিয়ার গালে 2 চর বসিয়ে দিল। রিয়া গালে হাত দিয়ে রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হয়। একটা দিয়ে হয় না, তাই না? 3 জন লাগে। আরে, এর থেকে পতিতালয়ের পতিতারা অনেক ভালো। ওরা যার সাথে মেলামেশা করে মন থেকে করে। আর তুমি? ছি, শিমুল। জি ভাই, বলুন। ওকে ওর বাড়িতে নিয়ে যা। রাজের এমন কথা শুনে রিয়া আর কান্না আটকাতে পারল না। শিমুল আর রাজ রিয়াকে নিয়ে যেতে লাগলে বিশাল বলে উঠল, এই, তুই ওকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যাবার আগে তো বলে যা কে তুই। বিশালের কথা শুনে রাজ মুচকে হাসি দিল। শিমুল বিশালের উদ্দেশ্যে বলল, জানতে চাস এ কে? শুনলে বেঁচে থাকতে পারবি তো, না দম বন্ধ হয়ে মারা যাবি? এ হচ্ছে মাফিয়া জগতের কিং, কিং অফ দ্য কিংস, ডিকে রাজ। নামটা শুনে ওদের 3 জনের চোখ বড় বড় হয়ে গেল। আর রিয়া তো পুরো অবাক চোখে তাকিয়ে আছে রাজের দিকে। সে ভাবতেই পারছে না যে সে সত্যি শুনছে না মিথ্যে। রিয়াকে শিমুল বাড়িতে পৌঁছে দিল। রিয়া বাড়িতে গিয়ে সোজা তার রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো, যে মাফিয়ার পাওয়ার নিয়ে সে নিজে চলে, সে মাফিয়া কিং হয়েও রাজের মধ্যে নেই কোনো অহংকার। আর সে নিজে সামান্য একজন লেডি কুইন হয়ে এত অহংকার।
আজ রিয়ার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। আজ তার অহংকারের জন্যই তার এই অবস্থা। রিয়া ভাবলো সে কাল রাজের কাছে মাপ চাইবে সমস্ত খারাপ আচরণের জন্য। দরকার পড়লে রাজের পায়ে ধরবে, তবুও রাজের কাছে মাপ চাইবে সে। রিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে রিয়া ঘুম থেকে উঠে খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। রিয়া গিয়ে দেখে রাজ মাঠের কোনো বড় বটগাছের নিচে বসে আছে। রাজ বসে বসে আর মনে কি যেন ভাবছে। রিয়া গিয়ে রাজের পাশে বসে। রাজের তা দেখে তো মাথা গরম হয়ে গেল। সে উঠে সোজা কলেজ থেকে বেরিয়ে গেল। আজ আরবটাও কলেজে আসেনি, তাই রিয়া কাজ থেকে দূরে থাকার জন্য কলেজ থেকে বেরিয়ে গেল। রিয়া শুধু রাজের যাবার দিকে তাকিয়েছিল। ভেবেছিল রাজের কাছে মাপ চাইবে, সমস্ত রাগ অভিমান ভেঙে দেবে, কিন্তু রাজ তো তাকে পাত্তাই দিল না। অন্যদিকে একটা পুরনো বাড়িতে বসে আছে আরব, আর তার সামনে বসে আছে রাকিব, বিশাল, বিধান। শোনো, তোমরা হয়তো আমাকে দেখে অবাক হচ্ছ, কারণ আমি এখানে কেন আর আমি কে সেটা তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে। তোমরা কি চাও এভাবে অপমানের জীবন? না, যে তোমাদের মেরেছে তার উপর প্রতিশোধ খোঁজা। আমরা প্রতিশোধ চাই, প্রতিশোধ। মারের বদলে মার, রক্তের বদলে রক্ত। এই তো পুরুষ মানুষের মতো কথা। তাহলে বিরাঘাত আর ধ্বংস করবো আমরা সবাই মিলে আমাদের শত্রুকে। এই বলে আরব হাত বাড়াতেই সবাই আরবের হাতে হাত রেখে বন্ধুত্ব করলো। রাজ বসতে ফিরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লো। তারপর শিমুলকে ফোন দিল। শিমুল ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। শিমুল, ওরা কি মুখ খুললো নাকি না?